আহমেদ বাউনী একাডেমি অনলাইন স্কুল অ্যান্ড কলেজে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় বসে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমরা গত ক্লাসে পড়ছিলাম পরিধি ও সুশাসন প্রথম পত্রের 7ম অধ্যায় সরকার কাঠামো। এই অধ্যায়ে আমরা গত ক্লাসে পড়েছি সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ বিচার বিভাগ সম্পর্কে। আজকে আমরা জানব বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে, অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝায় এবং এই বিচার বিভাগের স্বাধীনতা আমরা কিভাবে রক্ষা করব। আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি যে সরকারের 3টা বিভাগ রয়েছে: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগ বলতে কোন বিভাগকে বোঝায়? যে বিভাগ আইন প্রণয়ন করে, সংশোধন করে, পরিবর্তন করে, পরিমার্জন করে, সেই বিভাগকে আমরা আইন বিভাগ বলে থাকি। আর শাসন বিভাগ হচ্ছে কি? যে বিভাগ আইন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করবে, অর্থাৎ আইনটাকে বাস্তবে প্রয়োগ করবে, সেই বিভাগকে আমরা বলি শাসন বিভাগ। আর বিচার বিভাগ হচ্ছে যে বিভাগ আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করবে, সেই বিভাগকে আমরা কি বলে থাকি? বিচার বিভাগ বলে থাকি। তাহলে বিচার বিভাগের কাজ হচ্ছে কি? আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করা, ন্যায় বিচার নিশ্চিত করা এবং অপরাধীকে শাস্তি দেওয়া। এটা হচ্ছে বিচার বিভাগের কাজ। তাহলে আসো আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝায়। এখানে দেখো বলা হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় আইনের ব্যাখ্যা প্রদান ও বিচার পরিচালনার ক্ষেত্রে বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতা বা স্বাধীনতা। অর্থাৎ বিচার পরিচালনার ক্ষেত্রে বিচারকগণ যখন নিজস্ব স্বাধীনতা ভোগ করবে, নিরপেক্ষ মতামত প্রকাশ করতে পারবে, তখন সেটাকে আমরা বলবো বিচার বিভাগের স্বাধীনতা। অর্থাৎ স্বাধীন বিচার বিভাগ বলতে তাই শাসন বিভাগ ও আইন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণ মুক্ত বিচার বিভাগকে বোঝায়। অর্থাৎ বিচার কাজ করতে গিয়ে বিচার বিভাগ যখন শাসন বিভাগ ও আইন বিভাগের প্রভাব মুক্ত থাকবে, অর্থাৎ প্রভাব এবং নিয়ন্ত্রণ মুক্ত থেকে বিচার বিভাগ যখন কাজ করতে পারবে, তখন তাকে আমরা বলবো বিচার বিভাগের স্বাধীনতা। এক্ষেত্রে দেখো কেন্ট কি বলেছেন, যে নিরপেক্ষতা ও অন্য বিভাগের প্রভাব মুক্ত থাকা। অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা বলতে তিনি বুঝিয়েছেন বিচার বিভাগের নিরপেক্ষতা, অর্থাৎ নিরপেক্ষভাবে বিচার বিভাগ কাজ করবে এবং অন্য বিভাগের প্রভাব মুক্ত থাকবে। এখানে অন্য বিভাগ বলতে বোঝানো হচ্ছে সরকারের আরও যে 2টা বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগ। অর্থাৎ শাসন বিভাগ এবং আইন বিভাগের প্রভাব মুক্ত থেকে বিচার বিভাগ যখন কাজ করতে পারবে, সেটাকেই বলা হবে বিচার বিভাগের স্বাধীনতা। এবার আসলে আমরা দেখি যে বিচারপতি আলেকজান্ডার হ্যামিল্টন কি বলেছেন। তিনি বলেছেন যে বিচার বিভাগের স্বাধীনতা হলো সরকারের অন্য বিভাগের হস্তক্ষেপ মুক্ত হয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচারের রায় ঘোষণা করা। অর্থাৎ বিচার বিভাগ যখন নিরপেক্ষভাবে সরকারের আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে নিজস্ব রায় ঘোষণা করতে পারবে, তখন বিচার বিভাগকে স্বাধীন বলা যাবে। এটা বলেছেন বিচারপতি আলেকজান্ডার হ্যামিল্টন। এবার দেখো দার্শনিক সিজউইক কি বলেছেন। তিনি বলেছেন যে সম্পূর্ণরূপে প্রভাবমুক্ত ও স্বাধীন থেকে ন্যায়পরায়ণতা ও সামাজিক বাস্তবতা অনুসারে নিরপেক্ষতার নীতি অনুযায়ী বিচার কাজ সম্পন্ন করাকেই বিচার বিভাগের স্বাধীনতা বলে। অর্থাৎ দেখো প্রত্যেকটা বিজ্ঞানী বিচারপতি এই কথাটাই বলছেন যে বিচার বিভাগ
তখনই স্বাধীন হবে বা বিচার বিভাগকে তখনই আমরা স্বাধীন বলতে পারবো যখন বিচার বিভাগ সম্পূর্ণ নিরপেক্ষভাবে রায় প্রদান করতে পারবে, নিরপেক্ষভাবে বিচার কাজ পরিচালনা করতে পারবে এবং আইন ও শাসন বিভাগের প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারবে। সেটাকেই বিচার বিভাগের স্বাধীনতা বলা যাবে। তাহলে আসো আমরা দেখি যে গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব অপরিসীম। গণতন্ত্রকে সফল করার জন্য যে সকল শর্ত পূরণ করতে হয়, বিচার বিভাগের স্বাধীনতা তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। এটা আমরা আগেও পড়েছি। কেননা ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণ, আইন ভঙ্গকারীর শাস্তি বিধান, সংবিধানের পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব রক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজগুলো বিচার বিভাগ সম্পাদন করে থাকে। লর্ড ব্রাইস এই জন্যই বলেছেন যে বিচার বিভাগের কর্মদক্ষতা অপেক্ষা সরকারের উৎকর্ষ বিচারের আর কোনো শ্রেষ্ঠ মানদণ্ড নেই। এটা আমরা গত ক্লাসে পড়েছি যে লর্ড ব্রাইস কি বলেছিলেন, যে সরকার কতটুকু যোগ্য, সরকারের কাজ কেমন, সেটা নির্ভর করবে বিচার বিভাগের কাজের উপর। অর্থাৎ বিচার বিভাগের কর্মদক্ষতা অপেক্ষা সরকারের উৎকর্ষ বিচারের আর কোনো শ্রেষ্ঠ মানদণ্ড নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম, কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা রক্ষা, আইন ভঙ্গকারীকে শাস্তি বিধান, এমনকি সংবিধানের পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব রক্ষা ইত্যাদি কাজগুলা বিচার বিভাগ সম্পাদন করে থাকে। তাহলে সাধারণভাবে বিচার বিভাগের স্বাধীনতা কি? বিচার বিভাগের স্বাধীনতা বলতে শাসন বিভাগ, আইন বিভাগ ও অন্যান্য শক্তির প্রভাব, হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণ মুক্ত হয়ে বিচার বিভাগ কর্তৃক নির্ভয়ে নির্বিঘ্নে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার কাজ সম্পাদন করার স্বাধীনতাকে বোঝায়। অর্থাৎ বিচার বিভাগ যখন নির্ভয়ে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে কারো নিয়ন্ত্রণে না থেকে, অর্থাৎ কারো নিয়ন্ত্রণ এবং হস্তক্ষেপ মুক্ত থেকে যখন নিজস্ব কাজ পরিচালনা করতে পারবে, তখন আমরা বিচার বিভাগকে স্বাধীন বলবো। বিচারকগণ যখন তাদের কর্তব্য পালন করবেন, তখন তারা সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক শক্তির প্রভাব ও চাপ থেকে মুক্ত থাকবেন। বিচার বিভাগের স্বাধীনতাই নাগরিক স্বাধীনতার সর্বোত্তম গ্যারান্টি। অর্থাৎ বিচারকগণ বিচার কাজ পরিচালনার সময় সব ধরনের চাপ এবং প্রভাব থেকে মুক্ত থাকবেন এবং নির্ভয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার কাজ পরিচালনা করবেন। তখন আমরা তখনই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে, যখন বিচারকগণ সম্পূর্ণভাবে নিরপেক্ষ থেকে বিচার কাজ করতে পারবেন, শাসন বিভাগ ও আইন বিভাগের প্রভাব মুক্ত থেকে বিচার কাজ করতে পারবেন। তখনই বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে আসবে, কোন কোন বিষয় থাকলে আমরা বিচার বিভাগকে স্বাধীন বলবো। আমরা বিচার বিভাগের স্বাধীনতার সংজ্ঞাটা জানলাম। এবার আসো আমরা দেখব যে এই বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায়, অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়টা আমরা জানব। প্রথমেই দেখো বলা হচ্ছে বিচারকদের যোগ্যতা। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য আইনজ্ঞ, সৎ, সাহসী এবং দলীয় রাজনীতির সাথে প্রত্যক্ষ সম্পর্কহীন ব্যক্তিদেরকে বিচারপতি পদে নিয়োগের ব্যবস্থা করা উচিত। অর্থাৎ আইন রাজনীতির সাথে সরাসরি সম্পর্ক নাই এমন ব্যক্তিদেরকে বিচারপতি পদে নিয়োগ করা উচিত। অধ্যাপক গার্নার এজন্যই বলেছেন যে বিচারকগণ যদি জ্ঞান, ন্যায়পরায়ণতা এবং স্বাতন্ত্র্য বোধের অভাবে
রায় দিতে অসমর্থ হন, তবে বিচার বিভাগ যে উচ্চ লক্ষ্য সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে তা রক্ষা হবে না। অর্থাৎ অধ্যাপক গার্নার কি বলেছেন, যে বিচারকগণ যদি ন্যায়ের সাথে এবং নিরপেক্ষভাবে রায় দিতে না পারে, তাহলে যে লক্ষ্যকে সামনে রেখে বিচার বিভাগ প্রতিষ্ঠিত করা হয়েছে তা রক্ষা করা সম্ভব হবে না। এটা বলেছেন অধ্যাপক গার্নার। এবার আসলে আমরা দেখব যে বিচারকদের নিয়োগ পদ্ধতিটা। বিচারকগণ নিয়োগের ক্ষেত্রে শাসন বিভাগ কর্তৃক সরাসরি নিয়োগ পদ্ধতি উত্তম। আমরা কিন্তু গত ক্লাসে পড়েছি যে বিচারকদের নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে শাসন বিভাগ কর্তৃক যে সরাসরি নিয়োগ পদ্ধতি সেটাই উত্তম। এক্ষেত্রে একটি স্থায়ী বিচারক মণ্ডলীর কমিটির সুপারিশক্রমে শাসন বিভাগ কর্তৃক বিচারক নিয়োগ করা উচিত। তারপরের পয়েন্টটা হচ্ছে বিচারকগণের কার্যকাল। বিচার বিভাগের স্বাধীনতা ও স্বাতন্ত্র্য রক্ষার জন্য বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব বিধান প্রয়োজন। অর্থাৎ কার্যকালের স্থায়িত্ব নিশ্চিত থাকলে বিচারকগণ নির্ভীক ও সততার সাথে বিচার কাজ সম্পাদন করতে পারবেন। তারা একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত চাকরিতে স্থায়ী থাকলে তারা নিশ্চিন্তে এবং সততার সাথে নির্ভীকভাবে কি করতে পারবেন, বিচার কাজ সম্পাদন করতে পারবেন। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, যে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য বিচারকদের যোগ্যতার প্রয়োজন, বিচারকদের নিয়োগ পদ্ধতি এবং বিচারকদের কার্যকালের স্থায়িত্ব বিধান প্রয়োজন। পরের পয়েন্টটা হচ্ছে বিচারকগণের অপসারণ। অপসারণ মানে হচ্ছে পদ থেকে নামানো, অর্থাৎ পদ থেকে অপসারণ করা। তাহলে বিচারপতিদের অপসারণের জন্য বিশেষ পদ্ধতি অনুসরণ করা উচিত। এক্ষেত্রে আইনসভা কর্তৃক অভিশংসন প্রস্তাব এবং বিচার কমিটির সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতির আদেশে বিচারকদের অপসারণ করা উচিত। এর পরের পয়েন্টটা হচ্ছে বিচারকদের উপযুক্ত বেতন, ভাতাদি এবং সামাজিক মর্যাদা। বিচারকদের জন্য আকর্ষণীয় বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা উচিত। এর ফলে তারা সৎ ও নির্লোভ থাকবে। তারা হীনমন্যতা বোধে ভুগবেন না। ভবিষ্যতে সৎ ও মেধাবী আইনজ্ঞ বিচারক হতে আগ্রহী হবে। অর্থাৎ এখানে বিচারকদের বিশেষ সামাজিক মর্যাদা এবং উপযুক্ত বেতন, ভাতা প্রদান করা হলে বিচারকরা কি থাকবে, সৎ এবং নির্লোভ থাকবেন। ফলে তারা নিজস্ব কাজে নিরপেক্ষ থাকবেন, অর্থাৎ সৎ ও নিরপেক্ষভাবে বিচার কাজ তারা পরিচালনা করতে পারবেন। ফলে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা পাবে। এর পরের পয়েন্টটা হচ্ছে পদোন্নতি। বিচারকদের কর্মদক্ষতার জন্য পদোন্নতির বিধান থাকতে হবে, অর্থাৎ প্রমোশনের ব্যবস্থা থাকতে হবে। সময় মতো পদোন্নতি না পেলে বিচারকগণ হতাশায় ভুগবেন। তবে পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা ও জ্যেষ্ঠত্বতা দুটোকেই প্রাধান্য দিতে হবে। অর্থাৎ সময় মতো পদোন্নতির ব্যবস্থা থাকতে হবে বিচারকদের, এবং পদোন্নতি নির্ভর করবে তাদের যোগ্যতা এবং বয়স দুটোর উপর ভিত্তি করেই তাদেরকে পদোন্নতি দেওয়া হবে। তাহলে সময় মতো পদোন্নতি পেলে, সময় মতো তাদের বেতন ভাতাদি বৃদ্ধি পেলে
তারা নিজস্ব কাজকর্মে সৎ ও নির্লোভ থাকবেন এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা পাবে। তারপরের পয়েন্টটা হচ্ছে বিচার বিভাগের স্বাতন্ত্র্য ও প্রাধান্য। এখানে দেখো, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল থেকে মন্টেস্কু পর্যন্ত অনেক চিন্তাবিদ ও দার্শনিক বলেছেন যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ না থাকলে ব্যক্তি স্বাধীনতা ও ন্যায় বিচার সংরক্ষিত হয় না। এখানে দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ, স্বতন্ত্র মানে হচ্ছে আলাদা করা, অর্থাৎ সরকারের 3টা বিভাগের ক্ষমতাকে এখানে আলাদা করার কথা বলা হচ্ছে। অর্থাৎ শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের ক্ষমতা আলাদা করে দেওয়া হলে এখানে কি হবে? ব্যক্তি স্বাধীনতা ও ন্যায় বিচার সংরক্ষিত হবে। অ্যারিস্টটল এবং মন্টেস্কু পর্যন্ত, অর্থাৎ অ্যারিস্টটল থেকে মন্টেস্কু পর্যন্ত অনেক চিন্তাবিদ কি বলেছেন? যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ না থাকলে ব্যক্তি স্বাধীনতা ও ন্যায় বিচার সংরক্ষিত হয় না। এখানে দেখো, অধ্যাপক লাস্কির মধ্যে কি বলেছেন? যে স্বাধীনতা সংরক্ষণের জন্য বিচার বিভাগের স্বাতন্ত্র্য অত্যাবশ্যক। লাস্কি আবার বলেছেন কি? যে স্বাধীনতা সংরক্ষণের জন্য বিচার বিভাগকে কি করতে হবে? অন্য 2টা বিভাগ থেকে আলাদা করতে হবে, স্বতন্ত্র করতে হবে। স্বতন্ত্র মানে আলাদা। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য আমাদেরকে কি করতে হবে? আইন বিভাগ ও শাসন বিভাগের হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে বিচার বিভাগকে। অর্থাৎ নিয়ন্ত্রণ মুক্ত থেকে বিচার বিভাগ যখন কাজ করতে পারবে তখন আমরা কি বলবো? বিচার বিভাগের স্বাধীনতা বলবো। অর্থাৎ অন্য 2টা বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক বা স্বতন্ত্র করতে হবে, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে। তারপরের পয়েন্টটা হচ্ছে জনগণ ও রাজনীতিবিদদের আগ্রহ। এখানে দেখো, বিচার বিভাগের স্বাধীনতা ও স্বাতন্ত্র্য রক্ষার জন্য জনগণ ও রাজনীতিবিদদের আগ্রহ থাকতে হবে। প্রয়োজন বোধে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য জনগণকে নিয়মতান্ত্রিক উপায়ে চাপ প্রয়োগ ও আন্দোলন করতে হবে, জনমত গড়ে তুলতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে জনগণকেও কি করতে হবে? সচেতন থাকতে হবে। জনগণ এবং রাজনীতিবিদদের মধ্যেও এই আগ্রহটা থাকতে হবে যাতে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং স্বাতন্ত্র থেকে নিজস্ব কাজ পরিচালনা করতে পারে। এক্ষেত্রে প্রয়োজন যদি পড়ে তাহলে কি করতে হবে? জনগণকে আন্দোলন করতে হবে, নিয়মতান্ত্রিক উপায়ে চাপ প্রয়োগ করতে হবে এবং জনমত গড়ে তুলতে হবে যাতে বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের কাজ করতে পারে। তারপরের পয়েন্টটা হচ্ছে জনগণের আস্থা ও বিশ্বাস। বিচার বিভাগের প্রতি জনগণের শ্রদ্ধা, আস্থা ও বিশ্বাস অটুট রাখা এবং তা বৃদ্ধি করার দায়িত্ব বিচারকগণেরই। জনগণের আস্থা ও বিশ্বাস অটুট থাকলে ক্ষমতাসীন শাসকগণ বিচারকদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে সাহসী হবেন না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য বিচারকদের যেমন দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, জনগণকেও তেমন সচেতন থাকতে হবে এবং বিচার বিভাগ যাতে নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেটার জন্য কি করতে হবে? বিচার বিভাগকে অন্য 2টা বিভাগের প্রভাব মুক্ত রাখতে হবে, তাহলেই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা পাবে। তাহলে আজকে আমরা জানলাম যে বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝায় এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়গুলা। এই টপিকসটা বাসায় তোমরা আরেকবার পড়বে এবং এই প্রশ্নের উত্তরটা লেখার চেষ্টা করবে যে কিভাবে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়।
আশা করি তোমরা আমার এই আলোচনার মাধ্যমে উপকৃত হবে। এতক্ষণ আমার সাথে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।